তারা আজকে গোপালগঞ্জে যা করেছে তারা সারা বাংলাদেশের এই আগামী দিনে গোপালগঞ্জ বানায় ফেলবে। এ ব্যাপারে কোনো দ্বিধা আমরা দেখতেছি না। গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দ তাদের একটি রাজনৈতিক কর্মসূচি পালন করার জন্য গিয়েছেন, কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখলাম যে সেখানে পতিত ফ্যাসিস্ট দলের লোকজন সন্ত্রাসী কায়দায় তাদের উপর আক্রমণ করেছেন। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার এই ফ্যাসিস্ট সরকারের পতনের আগে আমরা যেভাবে শক্তি প্রয়োগের ঘটনা দেখেছিলাম, আজকে আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি আমরা সেখানে দেখলাম। এটা আমাদের অত্যন্ত আশাহত করেছে। আমরা এই অবস্থান থেকে উত্তরণের জন্যই তো আমাদের জুলাইয়ের অভ্যুত্থান ছিল। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে জায়গায় এসে দাঁড়াতে চেয়েছি সেই জায়গায় তো আমরা এটা দেখতে চাই নাই। আজকে এটি অত্যন্ত ক্লিয়ার যে এই ফ্যাসিবাদ যারা তৈরি করেছিল তাদেরকে যদি আমরা একটি ন্যায় বিচারের মধ্য দিয়ে না নিতে পারি, তাদের জবাবদিহিতাকে যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাইলে পরে তারা আজকে গোপালগঞ্জে যা করেছে তারা সারা বাংলাদেশের এই আগামী দিনে গোপালগঞ্জ বানায় ফেলবে। এ ব্যাপারে কোনো দ্বিধা আমরা দেখতেছি না। তাদের রাজনীতির মধ্যে আমরা কোনো অনুশোচনতা দেখতেছি না, তাদের রাজনীতির মধ্যে আমরা কোনো রিকনসিলিয়েশনের প্রভাব দেখতেছি না। বরং আজকে এই দুঃখজনক ঘটনা আমাদেরকে খুব স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে আমাদের শত্রুরা যদি আবার কামব্যাক করে তাহলে তারা আমাদের গণতন্ত্রকে কোন জায়গায় নিয়ে যাবে। এবং এই ফ্যাসিবাদী শাসন যে শুধুমাত্র আওয়ামী লীগের একটা রাজনৈতিক প্রজেক্ট ছিল তা না, তার পাশাপাশি আমাদের সমাজের বিভিন্ন অংশ এটাকে সাপোর্ট করেছে। গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত লজ্জাজনক ছিল। এবং আজকে দেখেন আমি একটা পত্রিকার থেকে হেডিং পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, আমি কোন পত্রিকা বলতেছি না। তারা লিখছে যে গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির নেতাকর্মীদের ঘিরে হামলা, 144 ধারা জারি। এই সেন্টেন্সের মধ্যে কোনো সাবজেক্ট নাই, কোনো কর্তা নাই। ভাববাচ্য যে সামথিং ইজ হ্যাপেন, প্যাসিভ ভয়েস। কেন কর্তা নাই? তার কারণ হলো এর যে কর্তা তাকে সে আড়াল করতে চায়, তার দায় দায়িত্বকে সে স্পষ্টভাবে বলতে চায় না। এই আড়াল করার মধ্য দিয়েই গত 16 বছরে এই দেশে মূলত একটা ফ্যাসিবাদ তৈরি হয়েছে। তো ফ্যাসিস্টদের প্ল্যান তো ক্লিয়ার, তারা আমাদেরকে গণতন্ত্র দিবে না, তারা আমাদেরকে স্বাধীনতা দিবে না। আমি যদি আমার গণতন্ত্র এবং স্বাধীনতা চাই তাহলে তারা আমারে গুলি করে মারবে, তারা আমার রাজনৈতিক প্রোগ্রামে আগুন জ্বালায় দিবে। কিন্তু প্রশ্ন হলো এই ফ্যাসিবাদ থেকে যখন আমরা কয়েক হাজার লোকের রক্তের বিনিময়ে, আমাদের ভাইদের আহত হওয়ার বিনিময়ে একটা স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার মধ্যে আমাদের দায়িত্ব কি, আমাদের কর্তব্য কি? আমরা কি এটা চেয়েছিলাম যে 1 বছর শেষ হয়ে যাবে, এখন পর্যন্ত শহীদ এবং আহতদের লিস্ট কমপ্লিট হবে না, তাদের সরকারের পক্ষ থেকে যে কম্পেনসেশন দেওয়ার কথা সেটা শেষ হবে না, বিচার প্রক্রিয়া একটা সার্টেন লেভেল পর্যন্ত অগ্রসর হচ্ছে না, এবং যে রাজনৈতিক দলগুলো এই ফ্যাসিস্টের বিপক্ষে এই সংগ্রামে আমাদের পার্ট ছিল, আজকে আমরা সেই রাজনৈতিক দলগুলোকে দেখতেছি যে তাদের মধ্যে বিভিন্ন ধরনের অনৈক্য তৈরি হইতেছে। জাতীয় ঐক্যকে সামনে রেখে একসাথে এই সংস্কার প্রক্রিয়াটাকে আমরা পথ চলব, সেই জায়গাটাতেও আজকে আমরা ফাটল দেখতেছি। এই অনৈক্য যদি চলতে থাকে এবং আমরা যদি জাতীয় স্বার্থকে আমাদের সব কিছুর উপরে যদি স্থান দিতে না পারি, তাইলে পরে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন কিন্তু ব্যর্থ হবে। আজকে জাতির প্রত্যেক রাজনৈতিক দলকে, রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃত্ব তাদেরকে, আজকে আমাদের সিভিল সোসাইটির লোকদেরকে, আমাদের গণমাধ্যমকে খুব স্পষ্টভাবে এটা বুঝতে হবে যে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাইছি, কিন্তু ফ্যাসিবাদী সিস্টেম থেকে পুরোপুরি বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু আমরা এখনো কমপ্লিট করতে পারি নাই। এই জায়গায় আমাদের ফোকাস থাকতে হবে, এই জায়গায় আমাদের ঐক্য থাকতে হবে। আজকে দেখেন জুলাইয়ের ঘোষণাপত্র আজকে পর্যন্ত হয় নাই। জুলাইয়ের ঘোষণাপত্রের ব্যাপারে খুব স্পষ্টভাবে ডেট দেওয়া ছিল, কিন্তু সরকার এখন পর্যন্ত সেই ডেটের মধ্যে এটা ঠিকঠাক মতো কতটুকু অগ্রসর হয়েছে সেই ইনফরমেশন আমাদের কাছে নাই। আজকে জুলাইয়ের ঘোষণাপত্র সংবিধানে যাবে কি যাবে না এইটা নিয়েও আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ একমত হইতে পারতেছে না। আজকে জুলাইয়ের সনদের আগে আমাদের সংস্কার প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা হওয়ার কথা। আমি আজকে পত্রিকায় দেখলাম
যে সংসদের উচ্চকক্ষের যে প্রস্তাব ছিল, তো সেই উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে হবে কি হবে না এইটা নিয়ে মতান্তরের কারণে তারা টোটাল উচ্চকক্ষই বাদ দেওয়ার প্রস্তাব করে ফেলছে। তো আমরা যখন হাসিনার ফ্যাসিবাদী সিস্টেম থেকে বের হচ্ছি, আমাদের দুইটা টার্গেট ছিল। একটা টার্গেট হলো যে আগে গণতন্ত্র ছিল না, গণতান্ত্রিকভাবে নির্বাচন হয় নাই, 3টা নির্বাচন হচ্ছে আপনার চুরিচামারি করে নিয়ে গেছে, তাহলে আমরা একটা সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ায় যাইতে চাই। এটা হচ্ছে আমাদের একটা ফিলসফি। আরেকটা ফিলসফি হলো যে ঠিক আছে আমরা নির্বাচনে যাব, কিন্তু নির্বাচনে যাওয়ার আগে আমরা একটু আত্মপর্যালোচনা করে দেখতে চাই যে গত 16 বছরের এই ফ্যাসিবাদের যে মেকিং, যেই কারণে এই ফ্যাসিবাদী সিস্টেম তৈরি হয়েছে, সেইটা আমরা কিছু কিছু জায়গায় পরিবর্তন করতে পারি কিনা। এটা কি এই কারণে হয়েছে যে আমাদের সংবিধানে আমরা প্রধানমন্ত্রীর সাথে বিচার বিভাগ এবং হচ্ছে সংসদের যে পাওয়ার অফ ব্যালেন্স সেটা আমাদের সংবিধানে ঠিকঠাক মতো নাই, আমরা প্রধানমন্ত্রীকে অতিরিক্ত ক্ষমতা দিয়ে ফেলছি কিনা, আমাদের নিয়োগ প্রক্রিয়াগুলো বড় বড় পদে যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো ফেয়ারলি হইতেছে কিনা, আমাদের জুডিশিয়ারিকে আমরা স্বাধীনভাবে রাখতে পারতেছি কিনা। তো এই জায়গাগুলোর স্ট্রাকচারাল প্রবলেমের কারণে যদি আমাদের ফ্যাসিস্ট মেকিং হয়, তাহলে নির্বাচনে যাওয়ার আগে আমাদের এই জিনিসগুলো পরিবর্তন করা দরকার। তার আমাদের খুব স্পষ্টভাবে দুইটা ফিলসফি। একটা ফিলসফি হলো এখানে নির্বাচন ছিল না, এখানে গণতন্ত্র ছিল না, আমরা নির্বাচনে যাইতে চাই, আমরা গণতন্ত্রে যাইতে চাই। দ্বিতীয়ত হলো এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার আগে আমরা একটা স্ট্রাকচারাল রিফরমেশন করব আমাদের কনস্টিটিউশনের মধ্যে, আমাদের সিস্টেমের মধ্যে এবং আমাদের রাজনৈতিক দলগুলোর প্রক্রিয়ার মধ্যে। রাজনৈতিক দলগুলো গত ফ্যাসিস্ট সময় একটা লম্বা সময় কাউন্সিল করতে পারে নাই, তাদের আভ্যন্তরীণ নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা করতে পারে নাই, তাদের আয় ব্যয়ের হিসাবের অডিট ঠিক মতো করতে পারে নাই, কারণ গণতান্ত্রিক স্পেস ছিল না। তো আজকে আমরা যখন গণতান্ত্রিক স্পেসে আসছি, তখন এই প্রশ্নগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। আজকে যদি আমরা এমন একটা রাজনীতিতে যাই যেই রাজনীতিতে আপনি দলের সংস্কারকে গুরুত্ব দিবেন না, যেই রাজনীতিতে আপনি কনস্টিটিউশনের সংস্কারকে গুরুত্ব দিবেন না, যেই প্রক্রিয়ার মধ্যে আপনি বিচার বিভাগের সেপারেশনকে গুরুত্ব দিবেন না, যেই প্রক্রিয়ার মধ্যে আপনি সংসদের উচ্চকক্ষকে গুরুত্ব দিবেন না, কিন্তু আপনি খুব কুইকলি এই প্রসিডিউরটাকে ওভারকাম করে আবার একটা স্বাভাবিক প্রক্রিয়ায় যাইতে যাবেন, তাহলে এই প্রক্রিয়া তো কাজ করবে না। এবং এই কমিটমেন্ট যদি আমাদের না থাকে, তাহলে তো জুলাইয়ের প্রতি আমাদের কমিটমেন্ট কমে যাবে, এবং জুলাইয়ের প্রতি যদি আমাদের কমিটমেন্ট কমে যায়, তাহলে আবার একটা ফ্যাসিবাদী সরকার এবং শাসন ব্যবস্থা ফিরে আসবে। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আবার ফিরে আসবে। এই কারণে তো আমাদের ভাইয়েরা রক্ত দেয় নাই, এই কারণে তো আমাদের বোনেরা রক্ত দেয় নাই, এই কারণে তো তারা রাজপথে গিয়ে দাঁড়ায় নাই। আমরা রাজপথে তো এই কারণে দাঁড়াইছি যে আমরা এই সিস্টেমকে পরিবর্তন করে আর একটা ভালো এবং নতুন সিস্টেম আমরা ডেভেলপ করতে চাই। আজকে আমার বোধ হয় যে তরুণ প্রজন্ম যারা এই আন্দোলনে স্পষ্টভাবে নিউক্লিয়াসের ভূমিকা পালন করেছে, বড় ভূমিকা পালন করেছে, এই দেশে এখন অলমোস্ট 30% উপরে হচ্ছে 30 বছরের নিচের বয়সী লোকজন, তাদের একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে, তারা সিস্টেমের পরিবর্তন চায়। আমি মনে করি প্রত্যেক রাজনৈতিক দল এবং আমাদের জাতির যারা সিনিয়র সিটিজেন, যারা সিভিল সোসাইটি, গণমাধ্যম, অন্যান্য জায়গায় ভূমিকা পালন করতেছেন, তাদের এই অ্যাটেনশন পে করা দরকার যে এই তরুণ প্রজন্ম যারা এই দেশটাকে বিনির্মাণ করতে চায়, তারা আসলে কি চায়, তাদের অ্যাসপিরেশন কি, তাদের পলিটিক্যাল অ্যাসপিরেশন কি, তাদের রিফরমেশনের অ্যাসপিরেশন কি, জব মার্কেট নিয়ে তাদের চিন্তাভাবনা কি, অর্থনৈতিক রিফরমেশন কি। আমরা যদি এইটাকে প্রপারলি অ্যাড্রেস করতে না পারি, তাহলে আজকে আমাদের সামনে যে সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগটা নষ্ট হবে। একটা জাতির কিছু কিছু ডিফাইনিং মোমেন্ট থাকে, যখন তার সামনে সুযোগ থাকে বড় হয়ে যাওয়ার, তার অতীতকে ঝেড়ে ফেলে দিয়ে বড় হয়ে যাওয়ার। যেমন ধরেন স্বাধীনতা একটা ডিফাইনিং মোমেন্ট। আমরা যখন 47-এ হচ্ছে ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পাইছিলাম, দ্যাট ওয়াজ এ ডিফাইনিং মোমেন্ট। আমরা যখন 1971 সালে স্বাধীন হয়েছি, দ্যাট ওয়াজ এ ডিফাইনিং মোমেন্ট। আমরা যখন 90-এ গণ অভ্যুত্থান থেকে বের হয়ে আসছি, দ্যাট ওয়াজ এ ডিফাইনিং মোমেন্ট। আজকে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন আমরা একটা জায়গায় এসে দাঁড়াইছি, এটাও আমাদের জন্য একটা ডিফাইনিং মোমেন্ট। এবং এই মোমেন্টের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আমাদের রাজনৈতিক জিনিসের সংস্কার, আরেকটা হলো যে আমাদের একটা পপুলেশন ডিভিডেন্ট আছে, একটা বিশাল এবং হিউজ ইয়াং জেনারেশন আছে। আমরা যদি এই তরুণ প্রজন্মকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারি, তাদেরকে প্রপার স্কিল সেট দিতে পারি, তাদেরকে প্রপার এডুকেশন দিতে পারি, তাদেরকে প্রপার ইকোনমিক মার্কেট দিতে পারি, তাহলে এই দেশের রাজনীতিটা পরিবর্তন করে দেওয়া যায়। আজকে এই সময়ে আমাদের সবাইকে ছোটোখাটো মত পার্থক্য যেগুলো আছে সেখান থেকে বের হয়ে যাইতে হবে, আমাদের জাতির ভবিষ্যৎ দেখতে হবে কালেকটিভলি।
যে আমরা সবাই মিলে ওই ভবিষ্যতে যাইতে পারি। এত বড় একটা টার্গেটকে বাদ দিয়া আমরা যদি ছোট দলীয় এবং ব্যক্তিগত স্বার্থে একজন আরেকজনের সাথে মারামারি করি, তাহলে সেটা আমাদের এই ভবিষ্যৎকে নষ্ট করবে। আমাদের পিছনে যাওয়া যাবে না। যে ফ্যাসিজম থেকে আমরা বের হয়ে আসছি, যে মাফিয়াতন্ত্র থেকে আমরা বের হয়ে আসছি, এই মাফিয়াতন্ত্রে আর ফেরত যাওয়া যাবে না, আমাদেরকে সামনে যাইতে হবে। আমি তরুণদেরকে অনুরোধ করব খুব প্রেসাইজ জায়গায় চোখ রাখার জন্য। আমাদের সামনে যেগুলো বড় বড় জিনিস, তার একটা হলো আমাদের সুষ্ঠু নির্বাচন হইতে হবে। নির্বাচন বাদ দিয়ে গণতন্ত্রে যাওয়ার কোনো প্রক্রিয়া নাই। কাজে নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার, এই জায়গাটা যেন সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, সেখানে আমাদের চোখ রাখতে হবে। আমাদের একটা কনস্টিটিউশনাল রিফর্মের মধ্যে দিয়ে যাইতেই হবে। আমাদের কনস্টিটিউশনের প্রধানমন্ত্রীকে যেভাবে এককভাবে ক্ষমতা দেওয়া হয়েছে, যে প্রধানমন্ত্রী সংসদের নেতা, উনিই হচ্ছেন প্রধান বিচারপতি, নিয়োগ দিবেন, সকল নিয়োগ ওনার হাতে, দলীয়ভাবে উনি নিয়োগ দিবেন, আবার উনি সকল ক্ষমতা চর্চা করবেন। এই স্ট্রাকচারাল পরিবর্তন যদি আমরা কনস্টিটিউশনের মধ্যে না করতে পারি, তাহলে আমরা সিস্টেম বদলাইতে পারবো না। আমাদের সংসদের একটা উচ্চকক্ষ দরকার, যেই উচ্চকক্ষের কম্পোজিশন নিম্নকক্ষ থেকে আলাদা হইব, যাতে করে উচ্চকক্ষ নিম্নকক্ষের হাতে যে পাওয়ার থাকবে সেটাকে ব্যালেন্স করবে। এই ব্যালেন্সটা ছাড়া যদি আমরা নির্বাচনে যাই, তাইলে হচ্ছে আমরা আবার একটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা এখানে দেখব। তো এই জায়গায় আমাদেরকে প্রেসাইসলি চোখ রাখতে হবে। আর একটা জায়গায় আমাদের প্রেসাইসলি চোখ রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের ইকোনমিক রিফরমেশনের মধ্যে তরুণদের জন্য শিক্ষা এবং এমপ্লয়মেন্ট। আমরা যদি তাদের চাকরির ব্যবস্থা না করতে পারি, এবং এইখানে আমাদের চোখটা শুধু খুব ভালো রেজাল্ট যারা করে শুধু তাদের ক্ষেত্রে না, যারা এবার এসএসসি পরীক্ষায় বোধহয় 60% পাস করছে, যে 40% ফেল করছে, আমার ইকোনমিক মডেল তাদের জন্য হইতে হবে। তারাও যাতে বিভিন্ন স্মল বিজনেস করে তার অন্যান্য ক্যাপাসিটি এবং কোয়ালিটি দিয়া আমার এই ইকোনমিক মডেলের মধ্যে অ্যাকোমোডেশন করতে পারে, সেইখানে আমাদেরকে যাইতে হবে। এই যে পলিটিক্সে যে সমস্ত রেটোরিক, একজন আরেকজনকে গালাগালি করে, নানান বিষয়ে কথা তোলে, এগুলোর দিয়ে চোখ দেওয়া যাবে না। এই ছোটোখাটো জায়গায় যেন আমাদের চোখ না থাকে। আমাদের গণতান্ত্রিক নির্বাচন, আমাদের কনস্টিটিউশনাল রিফর্ম এবং আমাদের তরুণ প্রজন্মের শিক্ষা এবং তার চাকরি, এই জায়গায় চোখ থাকতে হবে। যে রাজনৈতিক দল খুব স্পষ্টভাবে এই জায়গাগুলোতে সবচাইতে ভালো মডেল দিবে, আপনারা সেই রাজনৈতিক দলকে সমর্থন করবেন, তাদেরকে ভোট দিবেন। আর যে রাজনৈতিক দল বাকওয়াজি করবে, আগের মতো করে আপনার উল্টাপাল্টা কথা বলবে, 15 মিনিট বক্তব্যের মধ্যে হচ্ছে 30 মিনিট গালাগালি করবে, তাদেরকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে। আমাদের খুব প্রিসাইসলি কোয়ালিফাইড লিডারশিপকে, যেই দলের হোক, যে রাজনৈতিক দলের হোক, খুব মনোযোগ দিয়ে তার বক্তব্য শুনবেন, তার কথা শুনবেন, তার ভিশন শুনবেন, তার প্রপোজাল শুনবেন। সেই প্রপোজালের মধ্যে যদি জুলাই না থাকে, জুলাই আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যদি প্ল্যান তার বক্তব্যের মধ্যে না থাকে, তাহলে ধরে নিতে হবে সে যে রাজনীতি করতেছে এটা বস্তা পচা পুরান রাজনীতি, এই রাজনীতির সাথে তরুণ প্রজন্ম যাবে না। আমরা যদি একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাই এবং আমাদের আলাপ আলোচনা পলিসি লেভেলে নিতে পারি, যে আমি কি চাই, রাজনীতিবিদরা সেটা আলোচনা করতেছে কিনা, এই জায়গাটাতে যদি আমরা ফোকাস নিতে পারি, তাইলে পরে আমরা আমাদের রাজনীতির একটা গুণগত উত্তরণ করতে পারবো। এবং আজকে আমাদের যে পরিমাণ ইয়াং পিপল আছে, এই যে লেবার ফোর্স আছে, এই লেবার ফোর্সের সাথে যদি আমরা পলিটিক্যাল সিস্টেমের একটা রিফরমেশন করতে পারি, কিছুটা কোয়ালিটিগত রিফরমেশন করতে পারি এবং একটা ভালো গণতান্ত্রিক প্রক্রিয়া যাইতে পারি, 15-20 বছর যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় 2-3টা গভর্নমেন্ট যায়, যে একবার এ থাকলো আরেকবার ও থাকলো, কিন্তু নির্বাচন স্মুথ হইলো, তাদের মধ্যে রেসপেক্ট রইলো, একটা ভালো রাজনৈতিক পরিবেশ থাকলো, তাহলে ইন 15 or 20 ইয়ার্স আমরা সত্যিকার অর্থে এই দেশটাকে বদলাই দিতে পারবো, এই দেশটাকে একটা ভালো জায়গায় নিতে পারবো। এটাই আমাদের শহীদদের আকাঙ্ক্ষা ছিল, এটাই আমাদের এই তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ছিল। আমাদের সকল পর্যায়ের লোকেরা, রাজনীতিবিদরাই তো একমাত্র লিডার না, এর বাইরেও আমাদের সকল প্রফেশনাল গ্রুপ আছে, বিজনেসম্যান আছে, সাংবাদিক আছে, শিক্ষকরা আছেন, ডাক্তাররা আছেন, ব্যুরোক্র্যাটরা আছেন, চিকিৎসকরা আছেন, আপনার অন্যান্য পেশাজীবীরা আছেন, তারা সবাই যদি এই স্বপ্নটাকে সামনে রাখে এবং এইভাবে আমাদের রাজনৈতিক প্রক্রিয়াকে এক ধরনের গণজবাবদিহিতার জায়গায় আনে, তাহলে আমি মনে করি যে এই সিস্টেমের পরিবর্তন হবে। আমি ইন্টারিম সরকারকেও খুব স্পষ্টভাবে বলবো যে জুলাইয়ের ঘোষণাপত্র থেকে শুরু করে আমাদের যে আকাঙ্ক্ষা, সেটাকে যেন প্রপারলি অ্যাড্রেস করেন ওনারা। এই সময়ে যদি আমরা ফেল করি, তাহলে কিন্তু এই মোমেন্টটা আমরা আর পাবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছোটোখাটো ডিস্ট্রাকশন থেকে যেন চোখ সরায় রাখার তৌফিক দান করেন এবং আমরা খুব স্পষ্টভাবে বড় জায়গা, যেটার পরিবর্তন হইলে দেশ এবং জাতির সামনের দিকে এগিয়ে যাবে, সেই জায়গায় যেন আমরা প্রেসাইজ থাকতে পারি, সেই জায়গায় যেন আমরা এমফাসাইজ দিতে পারি, সেটাকে সামনে রেখে যেন আমরা অ্যাক্টিভিজম করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা যারাই কোনো ধরনের অন্যায়, অবিচার, স্বার্থপরতা, দেশদ্রোহিতা
করি না কেন, লোভ লালসা করি না কেন, আমাদের নতুন প্রজন্ম কিন্তু অত্যন্ত সচেতন। তার সব কিছু পর্যবেক্ষণ করছে, অনুধাবন করছে, এবং যেভাবে তারা বিস্ফোরিত হয়েছিল জুলাইয়ে গত বছর, ঠিক সেভাবেই তারা আবার যদি কেউ এরকম দুঃসাহসী হয়, তবে নতুন প্রজন্ম সেইগুলোকে কিছুতেই মেনে নেবে না। আমরা সব মহলকে শুভবুদ্ধি উদয়ের জন্য এবং বিবেক অনুযায়ী চলার জন্য, দেশের স্বার্থকে সবার ঊর্ধ্বে ধরে আমরা যেন সব দল, আমরা দেখেছি বিভিন্ন দেশ আছে, আমাদের পার্শ্ববর্তী ভারতেও দেখেছি, দেশের স্বার্থ আসলে তারা লেফট রাইট অথবা তাদের হলো কি মৌলবাদী দল যাদেরকে বলা হচ্ছে, গণতান্ত্রিক দল, সেকুলার দল, সব এক হয়ে যাচ্ছে। আর আমরা মনে করি আমাদের তো একটা সুন্দর মুক্তিযুদ্ধের ঐতিহ্য রয়েছে, সারা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। আমরা এখানে মধ্যে কাউকে কোনো ধরনের তির্যক কথা এবং যাতে কষ্ট পায় এরকম কথা দিয়ে ব্যথিত করব না। এই দেশ সবার, সব গণতান্ত্রিক শক্তি, সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আমরা বজায় রাখার প্রয়াসী হব। কারণ তিন দিকে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যে রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র আমরা বলি, প্রতিবেশী বলি, কিন্তু তাদের আচরণ আমরা দেখেছি। আমাদের পানি, ন্যায্য পানির হিস্সা মেরে দিয়েছে, আমাদের টেরিটোরিয়াল ডিসপিউটস, আমাদের মেরিটাইম জুরিসডিকশনে সমুদ্রে, সেখানেও তারা অন্যায় করছে। আমাদের এখানে পুশব্যাক করে ভারতের মুসলিম বাংলা ভাষাভাষীদেরকে এখানে ঠেলে দিচ্ছে। এবং দেখা যাচ্ছে মিয়ানমারের সাথে রোহিঙ্গাদের সঙ্গে আমাদের যখন সমস্যা দেখা দিল, তখন তারা বাংলাদেশের বন্ধু হয়ে এবং বন্ধু সরকার, তাদের নিয়োজিত সরকার থাকার পরেও তারা মিয়ানমারকে সাপোর্ট দিয়েছে। এভাবে তাদের নানাবিধ আচরণের মধ্যে দিয়ে আমরা দেখি যে তারা বন্ধুসুলভ আচরণ করছে না। সুতরাং এই জাতি যদি আমরা নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে না পারি, আমাদের রন্ধ্রে রন্ধ্রে তাদের লোকজন ওত পেতে বসে আছে। আমরা সব প্রতিবেশীর সঙ্গে, সব শক্তির সঙ্গে সমতা, সাম্য, মৈত্রীর বন্ধনে আমরা আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে চাই, পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে চাই। কিন্তু প্রভুত্ব হিসেবে কেউ যদি আমাদেরকে আধিপত্য বিস্তার করতে চায়, প্রভু হিসেবে, সেগুলো এই জাতি কোনো দিন মেনে নেয়নি, মেনে নেবেও না। সুতরাং আমাদের টিকে থাকতে হলে সব মত পথের লোকদেরকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে, এবং এখানে প্রকৃত গণতন্ত্র এবং মানবিক পরিস্থিতি, এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর আচরিত কৃষ্টি সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ যেটা, সেটার স্ফুরণ ঘটিয়ে জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আশা করি আমরা যে জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, আর তারা যে উদ্দেশ্যে আত্মত্যাগ করেছে, সেই আমরা স্বৈরাচারকে আর ফিরে আসতে দেব না। আমাদের এখানে যারাই দেশ পরিচালনায় আসবে, তারা যেন মানবিক গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে এই জাতি আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে দেশ শাসন করে এবং জাতিকে ঐক্যবদ্ধ করে, এই দাওয়াত দিয়ে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তাড়া আছে বলে আমি চলে যাব। আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা, এবং আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ আবু সাইদ সহ 6 জন যারা আজকের দিনে শাহাদাত বরণ করেছিল। আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছি। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফিজ। শহীদ শাকিলকে হারিয়ে দীর্ঘ 1 বছর কীভাবে পার করতেছি, পুরো পৃথিবীটা আমার জন্য অন্ধকার হয়ে গেছে। আমি কীভাবে বেঁচে আছি জানি না। শাকিলের মা দীর্ঘ 9 বছর বিছনা শয্যায় শায়িত, অসুস্থ। শাকিলকে একমাত্র ছেলেকে হারিয়েছে, আরও অনেক অসুস্থ হয়ে তার জামা কাপড় বুকে ধারণ করে খালি শাকিল বাবা তুমি কোথায়, তুমি আসবে। আর বলতে পারে শুধু গুলি করেছে, আর কিছু সে বলতে পারে না। তো শাকিল এমন একটা সন্তান আমাকে আল্লাহ পাক দান করেছেন। 3টে মেয়ের পরে শাকিলের জীবনটা
যে অন্যরকম একটা আমি দেখতে পাচ্ছি ছোটো থেকেই। যখন তার জ্ঞান হয়েছে তখন দেখছি সে প্রত্যেক ছাত্র থেকে সে আলাদা। সে সবসময় সিনিয়রদের সাথে সে চলাফেরা করত। সে সবসময় দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করত। সে সবসময় নেতৃত্বের দানকারী হিসাবে সে চলাফেরা করত। সংগ্রাম, আন্দোলন, মিছিল, মিটিং যত হয়েছে সব কিছু সে অগ্রভাবেই সে পালন করত। তাই সে অনুযায়ী সে দৃষ্টিকোণ থেকে আন্দোলনের প্রথম থেকেই ফ্যাসিবাদী সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সে অনুযায়ী সেই আসলে বিএনএসের সামনে উত্তরা এবং আশুলিয়া বিরুলিয়ার সামনে সে সবসময় দায়িত্ব নিয়োজিত থাকে। 18 জুলাই বিএনএসের সামনে নির্মমভাবে তাকে দেখে নিয়ে হত্যা করেছে। তাকে বুকের মধ্যখানে টার্গেট করে গুলি করে পৃথিবীর থেকে তাকে সরিয়ে দিয়েছে। আমার বংশের একমাত্র সন্তান, আমার বংশে তার কোনো ছেলে নেই। আমার পুরো বংশ মুখের হাসি ওই 18 জুলাই থেকে বন্ধ হয়ে গেছে। আমার খাওয়া দাওয়া প্রায় বন্ধের কাছে। মানুষ বাঁচার জন্য যা কিছু এই নিয়ে আমি বর্তমানে চলতেছি। ঘুম আমার মোটেই নেই। ফজর নামাজের আজান পরেই একটু নামাজটা পড়ে একটু ঘুমাইতে হয়। তাই আমি আমার জন্য তথা পুরা শহীদের জন্য, শহীদ পরিবারের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ পাক যেন তাদেরকে শহীদ হিসাবে মর্যাদা দান করেন এবং আমাদেরকে, যারা আমাদের ছেলে সন্তান মা বোন হারিয়েছি, তাদেরকে ধৈর্য রাখার তৌফিক দান করেন। পরিশেষে আমি এই আমার সামনে সাংবাদিকদেরকে, আমার পাশের শিক্ষকবিন্দু যারাই আছেন তাদেরকে বলতে চাই, তারা যেন তাদের জায়গা থেকে আমাদের এই শহীদদের বিচারকে কিভাবে সামনে এগিয়ে নিতে পারে। আমরা আজ পর্যন্ত দীর্ঘ 1 বছর পার হয়ে যাচ্ছে বিচার মামলা করেছি, কিন্তু আমরা আজ পর্যন্ত কিছু পাই নাই। তো আমরা যেভাবে বিচার পেতে পারি, যেভাবে এই কাজগুলি তারা যে তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে দেশকে তারা শক্তিশালী করেছেন, এই রক্তের উপরে দাঁড়িয়ে যেন আমরা তাদের সাথে বেইমানি না করি, তাদের সুস্থ বিচারের দাবি করে আমি আমার সামান্য কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শহীদ শাকিল মুগ্ধ, শহীদ মুগ্ধ, আমাদের শেষ হয় নাই যুদ্ধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী পথ চলার মূল উৎস। আমরা সম্মানিত আঙ্কেলকে ধন্যবাদ জানাই যে আমাদের মধ্যে সময় দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে আজকের এই জুলাই বিপ্লব ও আমাদের প্রত্যাশা প্রাপ্তির 1 বছর, আজকের এই প্রোগ্রাম উপস্থিত সম্মানিত সঞ্চালক, সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল বৃন্দ এবং প্রাণপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সময় মতো উপস্থিতি এই প্রোগ্রামের গুরুত্বকে শতগুণ বৃদ্ধি করেছে। গত 2-3 মাসে এখানে অনেকগুলো প্রোগ্রামে আসার সুযোগ হয়েছে, বাট প্রোগ্রাম থাকে 3টায়, সাংবাদিক ভাইয়েরা আসেন 5টায়। আলহামদুলিল্লাহ আজকে আপনারা 3টায় উপস্থিত হয়েছেন এবং পুরা হাউসটাই পরিপূর্ণ। এই জন্য আমাদের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ওকে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে ওকে
জুলাই বিপ্লব আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি। আমরা জানি জুলাই বিপ্লবের মধ্যেই আমরা আজকে স্বাধীনভাবে আমাদের বক্তব্য দেওয়ার জন্য এখানে আসার সুযোগ পেয়েছি। 2024 সালের জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। দীর্ঘ 17 বছরের স্বৈরাচারী আওয়ামী শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থান দেশ জুড়ে সৃষ্টি করেছিল গণজাগরণ। এই অভ্যুত্থানের সাফল্য সহজে আসেনি, এসেছে 2000-এর অধিক ছাত্র জনতার শাহাদাতের মধ্য দিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে, এবং 20,000-এর বেশি ভাই বোনদের আহত পঙ্গুত্ব বরণের মাধ্যমে জুলাই বিপ্লব আমরা পেয়েছি। ফ্যাসিস্ট আওয়ামী শাসনের পতন ঘটিয়ে গণজাগরণ নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করে। একটি বৈষম্যহীন, সমতা ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক বাংলাদেশ, এই প্রত্যাশা প্রাপ্তির প্রকৃত চিত্র নিরূপণ করতে হলে আমাদের ফিরে তাকাতে হবে 5 আগস্ট 2024-এর আগের সেই ভয়াবহ দম বন্ধ করা বাংলাদেশের দিকে, যেখানে স্বৈরাচার ও দুঃশাসন মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল আর ন্যায় বিচার ছিল বিলাসিতা মাত্র। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, গত 17 বছর, বিশেষ করে 2009 থেকে 2024 সাল পর্যন্ত অধিকারের রিপোর্টের আলোকে, তথ্যের ভিত্তিতে এই সময়ে শুধু গুম করা হয়েছিল 700 জনের অধিক আমাদের বাংলাদেশের সম্মানিত নাগরিকদের। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সেটিকে 600 বলেছেন। 600 থেকে 700 মুক্তিকামী মানুষকে শুধু গুম করা হয়েছিল গত আওয়ামী শাসন আমলে। বিশেষ করে আমরা জানি ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান, ব্রিগেডিয়ার আজমি, ইলিয়াস আলী, অলিউল্লাহ, মুকাদ্দেস কিংবা মাইকেল চাকমার মতো বহু মানুষকে আয়নাগরে রাখার মধ্য দিয়ে বর্বরতার যুগের তারা সমাপ্তির পর্যন্ত নিয়ে গেছিল। শুধু গুম করেই তারা ক্ষান্ত হয়নি, এই সময়ের মধ্যে তারা হাজার হাজার মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। শুধু একটি রিপোর্ট যদি অধিকারের আমরা উপস্থাপন করি তাহলে দেখব 2022 সালেই 25 জনকে, 2022 সালেই শুধু 55 জনকে উইদাউট জাস্টিসে তারা শুধু হত্যা করেছে, ক্রসফায়ার করেছে, এবং বন্দুকযুদ্ধের নাটক করে ইসলামের ছাত্র শিবিরের শত শত নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। শুধু রাজনৈতিক কর্মী নয়, যারা মুক্তির কথা বলেছে, মুক্তিকামী মানুষদের কথা বলেছেই, তাদেরকে বাসা থেকে তুলে নিয়ে যে তাদের নিখোঁজ করা হয়েছে, হত্যা করা হয়েছে, লাশগুলো নদীতে ফেলা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আরেকটি মর্মান্তিক, যারা এই দেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী, বাংলাদেশ রাইফেলস বা বিডিআর 2009 সালে মহাপরিকল্পনার মাধ্যমে দেশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মাস্টার প্ল্যানে একদিনেই 57 জন সামরিক কর্মকর্তাদের, দায়িত্বশীলদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার মধ্য দিয়ে মূলত বাংলাদেশকে করদ রাজ্যে এবং গোলামী রাষ্ট্রের বীজ বপন করা হয়েছিল। আমরা জানি একটি সমাজের দর্পণ হলো ওই সমাজের বুদ্ধিজীবী, স্কলার্স অথবা ওলামাগণ। কিন্তু 2013 সালের একদিনেই এই শাপলা চত্বরে, আপনার পাশেই শাপলা চত্বরে রাতের অন্ধকারে সেই আলেম ওলামাদেরকে হেফাজত ইসলামের ব্যানারের যে সমাবেশ হয়েছিল সেখানে তার লাইট বন্ধ করে, একাধিক মিডিয়া বলছে হাজার হাজার অথবা শত শত, যেটাই আমরা ধরে নিই, কারণ অন্ধকারে তার একদিনেই, এক রাতেই একটি গণহত্যা চালিয়েছিল। এই গণহত্যার মধ্য দিয়ে বাংলাদেশ সমাজের যারা দর্পণ, তাদেরকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, প্রান্তিক করে দেওয়ার জন্য এটা যথেষ্ট ছিল।
শুধু সেটি নয়, আমরা জানি একটি দেশের পরিচালক হলো ওই দেশের রাজনৈতিক শক্তি, বিশেষ করে ইসলামিক রাজনৈতিক শক্তির নেতৃত্ব শূন্য করার জন্য তারা জুডিশিয়াল ক্লিনিংয়ের আয়োজন করেছিল এবং তারা বিচারের নামে প্রহসন করে, ড্রামা করে দীর্ঘ সময় ধরে তারা একাধিক জাতীয় নেতৃত্বকে, সাবেক মন্ত্রীদেরকে তারা হত্যা করেছে। তার সেই মিথ্যার প্রলাপ ইতিমধ্যেই জাতির সামনে এটিএম আজহারুল ইসলাম মুক্তির মাধ্যমে প্রকাশিত হয়েছে। এছাড়াও রাজনীতি করেন না এমন অনেক নেতৃত্ব আলেম ওলামাদেরকেও হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, কণ্ঠরোধ করা হয়েছে। এই জুলুমের স্টিম লোডারের পর দিয়েই আলেম ওলামা স্বাধীনতার জন্য এখনও কাজ করে যাচ্ছেন। আর এগুলো করার মূল উদ্দেশ্য ছিল এদেশ থেকে তারা লুণ্ঠন করে, অর্থ সংগ্রহ করে পরবর্তী জীবনে বিলাসী আয়োজন করা, বিদেশের টাকা পাচার করা। আমরা দেখেছি ইতিমধ্যে তারা বেগমপাড়া তৈরি করেছিল। সাবেক ভূমিমন্ত্রী সাইফুর জামান কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন। সাবেক আইজিপি বেনজির আহমেদ শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এছাড়া গ্রামীণ নেতা থেকে শুরু করে, গ্রামের একজন নেতা থেকে শুরু করে জাতীয় নেতৃবৃন্দ সকলে বিভিন্নভাবে ফ্ল্যাট, বিভিন্ন দেশের বাড়ি তারা করেছেন এবং তাদের পক্ষে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদেরকেও আমরা বিদেশে টাকা পাচার করার প্রমাণ এখন পাওয়া যাচ্ছে। আর এগুলো করবার জন্য তারা এই জনগণের উপর নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে। তাদের নেতাকর্মী দ্বারা মা বোন এর সম্মানহানি হয়েছে। শুধুমাত্র 2020 সালের একটি তথ্য যদি শেয়ার করা যায় তাহলে জানতে পারবো যে 9 মাসেই 2020 সালের 12 মাসের মধ্যে শুধু 9 মাসেই 975টি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং সবগুলোর সাথে জড়িত হলো তৎকালীন ক্ষমতাসীন দলের বিভিন্ন শাখা সংগঠন। এবং এর মধ্যে নির্মমতা হলো 208 জনকে গণভাবে ধর্ষণ করা হয়েছে এবং এর মধ্য থেকে 975 থেকে 40 জন নারী, আমাদের মা ও বোন, তারা নিহত হয়েছেন। অর্থাৎ আইএমএ জাহিলিয়াতের থেকেও বর্বর একটি সমাজ আমরা পার করেছি গত 15 বছর। আর এগুলো করবার জন্য তারা, ক্ষমতা দীর্ঘায়িত করবার জন্য তারা যে পন্থা বেছে নিয়েছিলেন সেটি হলো 2014 সালে তারা জোর দখল করে যে নির্বাচন করেছিলেন। 2018 সালে তারা রাতে ভোট করেছেন এবং 2024 সালে তারা ডামি ভোট করেছেন। এই মধ্য দিয়েই বাংলাদেশকে একটি অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন। বাংলাদেশের গন্তব্য হারিয়ে ফেলেছিল। কিন্তু আশার আরও হলো মুক্তিগামী জনতা বারবার রাস্তায় নেমে এসেছে। বিশেষ করে আমাদের বাচ্চারা নিরাপদ সড়কের নামে তারা আন্দোলন করেছিল। কোটা বিরোধী আন্দোলনে ছাত্ররা রাস্তায় নেমে এসেছিলেন এবং সর্বশেষ 24শে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আপামর ছাত্র জনতা রাস্তায় নেমে আসার মধ্য দিয়ে এই জগদ্দল পাথর থেকে বাংলাদেশ মুক্তি লাভ করেছেন। বাংলাদেশ নতুনভাবে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছে, নতুন গতিতে চলার সুযোগ পাচ্ছে। এতগুলো তথ্যের মাধ্যমে এটা স্পষ্ট যে 24-এর গণবিস্ফোরণ না হলে হয়তো বা বাংলাদেশের কাঙ্ক্ষিত যাত্রা সেটি বা স্বাধীনতার সূর্য সেটি অস্তমিত হতো। তবে আমাদের এই জুলাই বিপ্লবের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার মধ্যে অন্যতম হলো আওয়ামী দুঃশাসনের সময়কার সমস্ত খুন দুর্নীতির বিচার হওয়া, রাষ্ট্রের সংস্কার করা এবং একটি নতুন বাংলাদেশের জন্ম দেওয়া বা সূচনা হওয়া, দমন নীতি এবং চাঁদাবাজের উপর নির্ভরশীল রাজনৈতিক যে কালচার রয়েছেন সেটি অবসার ঘটানো এবং নতুন রাজনীতির বন্দোবস্ত হওয়া, অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসা, বিশেষ করে শিক্ষা, শাস্ত্র, কর্মসংস্থান ক্ষেত্রে সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সর্বোপরি একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রকৃত গঠনতন্ত্র
পুনঃপ্রতিষ্ঠা করা, ডেমোক্রেসি আবার নিয়ে আসা, এ ছিল জনগণের বড় প্রত্যাশা। কিন্তু দুঃখজনক হলো সত্য, গত 1 বছরে যে প্রত্যাশার উপর ভিত্তি করে ছাত্র জনতা, আমাদের সন্তানেরা রক্ত দিল, তার প্রাপ্তির খাতা খুবই শূন্য, যার উজ্জ্বল প্রমাণ আমরা যখন কথা বলছি এই প্রেস ক্লাবে, ঠিক তখনই গোপালগঞ্জে ছাত্র জনতার উপরে নির্মম আঘাত করা হচ্ছে, গাড়ি পাওয়ার বাধা দেওয়া হচ্ছে। এটাই প্রমাণ যে গত 1 বছরে আমরা প্রাপ্তি তেমন কিছুই পাইনি। তারপরেও যে বিষয়গুলো আমরা পেয়েছি, সেটি হলো মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে আমরা কিছু সুযোগ পেয়েছি। তরুণরা রাজনীতিতে আসার সুযোগ পেয়েছেন। রাজনীতির ক্ষেত্রে রাজনীতিবিদদেরকে জবাবদিহিতার মধ্যে আনার সুযোগ হচ্ছে। ছাত্র জনতা, তরুণ প্রজন্ম, সাধারণ মানুষের মধ্যে অধিকারবোধ এবং সংগ্রামী মনোভাব জেগে উঠেছে, যেটি একটি জাতির জন্য, স্বাধীন জাতির জন্য খুবই প্রয়োজন। এবং সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দল, মত, ধর্ম নির্বিশেষে বাংলাদেশের মানুষের মধ্যে এক ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষ ক্রমে বুঝতে পারছে তারা দল মত নির্বিশেষে একটি সমস্যায় আক্রান্ত হয়েছিলেন। এই বুঝ শক্তি জনগণের মধ্যে চলে এসেছে। জনগণের রাজনৈতিক নৈতিকতা জেগে উঠেছে এবং তারা প্রতিবাদ ও প্রশ্ন করতে শিখেছে। রাষ্ট্রীয় দমন পীড়ন, খুন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো আন্তর্জাতিক পরিসরে উন্মোচিত হয়ে পড়েছে, যা ভবিষ্যতে চাপ সৃষ্টির মাধ্যমে আরও ভালো পর্যায়ে নেওয়া সম্ভব। এই আশার মাধ্যমে এবং হতাশার মধ্য থেকে আমরা জাতীয়ভাবে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, বিশেষ করে ছাত্র জনতার পক্ষ থেকে, প্রায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা যে দাবিগুলো পেশ করছি, যে রিকমেন্ডেশনগুলো দিচ্ছি, সেটি হলো জুলাই হত্যাকাণ্ড সহ আওয়ামী দুঃশাসনের সময় সমস্ত গুম, খুন ও দুর্নীতির পরিপূর্ণ সম্পূর্ণ তদন্ত করে অতি শীঘ্রই অল্প সময়ের বিচারকে সম্পন্ন করতে হবে। রাষ্ট্রের আমূল সংস্কার ঘটিয়ে বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের সূচনা করতে হবে এবং এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থার স্থায়িত্ব আনতে হবে। সকল নাগরিকদের সমান অধিকার ও আইনের শাসন কনফার্ম করতে হবে। চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি 3-0 উপরে অনেক গুরুত্ব দিয়েছেন এবং আমরা বাজেটের উপরে দেখেছি যে তিনি 3-0 অনেক প্রস্তাব রেখেছেন। কিন্তু আমাদের স্পেসিফিক প্রস্তাবনা হলো শুধু 3-0 হলে হবে না, এখানে 4-0 কনফার্ম করতে হবে। আর 4-0 হলো জিরো করাপশন। যদি দুর্নীতিকে 0 পর্যায়ে আনা যায়, তাহলে এই অল্প সময়ের মধ্যে বাংলাদেশ তার উন্নতির যে অবস্থান সেটি সম্পন্ন করতে পারবে, উন্নয়নের শিখরে যেতে পারবে। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এবং আমাদের জুলাই সনদের আগেই আমরা দেখেছি ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রসেস চলছে। এটি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। বিচার বহির্ভূত হত্যা, গুম, ক্রসফায়ার, রাজনৈতিক প্রতিহিংসার সহিংসতার স্থায়ী সমাধান করতে হবে। দেশের শিক্ষা ব্যবস্থাকে জাতীয় চেতনা, সংস্কৃতি এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে পুনর্গঠন করতে হবে। ইসলাম ভীতিমুক্ত শরিয়া সম্মত আইন ও মূল্যবোধের পড়া একত্ববাদী সমাজ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। নির্বাচন ব্যবস্থাকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা হোক এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বা এই ধরনের একটা ব্যবস্থা স্থায়ীভাবে সবার সম্মতিতে প্রতিষ্ঠা করা হোক। নির্বাচনকালীন সময়ে আমরা গত 15 বছর যে দুর্নীতি দেখেছি, যে সিস্টেম দেখেছি, যে বৈষম্য দেখেছি, প্রশাসনের যে অস্বচ্ছতা দেখেছি, এগুলোকে পরিপূর্ণভাবে স্থায়ীভাবে নিশ্চিহ্ন করতে হবে, স্থায়ী সমাধানে নিয়ে আসতে হবে। যেহেতু বাংলাদেশ মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ একটি দেশ, সেক্ষেত্রে সুদমুক্ত ইসলামিক অর্থনীতি ব্যবস্থা সব জায়গায় চালু করতে হবে। জাকাত ভিত্তিক সম্পদ পুনর্গঠন, বিশেষ করে জাতীয় বাজেটে জাকাতকে গুরুত্ব দিতে হবে। জাকাতের গুরুত্ব পেলেই, জাকাত ব্যবস্থা আসলেই আমাদের দারিদ্রতা অনেক অংশেই কমে আসবে এবং কৃষকদের
যে অধিকার রয়েছে, যে প্রাপ্তি রয়েছে, সেটি আমরা দিতে পারছি না, বাজেটেও আমরা দেখি নাই বা কম দেখেছি, সেটি পরিপূর্ণ করতে হবে। এবং বিশেষ করে ভারতের সাথে 1971 সাল থেকে 2024 যতগুলো চুক্তি হয়েছে, এই ছাত্র জনতা দাবি জানাচ্ছে সকল চুক্তিগুলো দেখার অধিকার জনগণের আছে। আমরা এই চুক্তিগুলোর প্রকাশ্য রূপ বাংলাদেশের নাগরিক হিসাবে ছাত্র জনতার পক্ষ থেকে সকল চুক্তিগুলো আমরা প্রকাশ্যে দেখতে চাই। শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা ব্যবস্থা ইনক্লুসিভ এবং ইন্টিগ্রেটেড একটি অবস্থান তৈরি করতে হবে, যেটি আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই। আমাদের শিক্ষা ব্যবস্থা এখন 3 ধারায় বিভক্ত এবং আরও অনেক উপধারায় বিভক্ত। আমরা চাই একজন নাগরিক বাংলাদেশের তিনি বেসিক একটি কনসেপ্টে বেড়ে উঠবেন, যেমন আমরা দেখেছি মালয়েশিয়াতে, যে অন্য উন্নত বিশ্বে। অর্থাৎ প্রত্যেকটি নাগরিক বাংলাদেশ পন্থার জায়গায় একটি অবস্থানে আসতে হবে। এরপরে সে যেদিকে তার ইন্টারেস্ট সেদিক গবেষণা খাতে যাবে। যদি একটা পর্যায়ে, বিশেষ করে যদি ইন্টারমিডিয়েট ধরি, এরপরে যদি সে যেতে চান মেডিকেলে, যেতে চায় ইসলামিক স্কলার হওয়ার জন্য, যেতে চায় ইঞ্জিনিয়ারিং, তার সে সুযোগ থাকবে। কিন্তু একটা পর্যায় পর্যন্ত সকল নাগরিককে বেসিক নলেজ, ইন্টিগ্রেটেড নলেজ তাকে দিতে হবে। এটা দেওয়া ছাড়া জাতির ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা জানি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর একটি কর আরোপ করা হয়েছে। এটাকে অবশ্যই এই সরকার সম্পূর্ণভাবে প্রত্যাহার করবেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপরে কোনো কর আরোপ করতে হবে না, কারণ এখানে কৃষকের ছেলেরা পড়ে। সরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা যারা পড়েছি, আমরা ফ্রি পড়েছি, অথচ বিশ্ববিদ্যালয়ে ছাত্র যারা পড়ছেন তারা বাপের টাকা দিচ্ছেন, সেখান থেকে গভর্নমেন্ট কর নিচ্ছে। এটি প্রত্যাহার করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ইথিক্যাল টিচিং, যেটা আমরা বলি বিশ্বে দেখেছি বিভিন্ন দেশে, সেই ব্যবস্থা কিছু কিছু দলের মধ্যে আছে। একদম ইউনিট থেকে শুরু করে সেন্ট্রাল কমিটি পর্যন্ত তারা ইথিক্যাল টিচিংয়ের প্র্যাকটিস করবেন। আমরা গতদিন দেখলাম প্রস্তর যুগের মতন 1000 বছর আগের মানুষ যেমন বর্বর ছিল, ঠিক তেমনি মানুষ প্রকাশ্যে পাথর দিয়ে মানুষকে হত্যা করছে। বনের বানরও, ওরাং ওটাং ও গরিলাও কোনো মানুষকে পাথর দিয়ে হত্যা করতে পারে না, যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে ঢাকার রাজধানীর বুকে। এর কারণ হলো রাজনৈতিক শক্তি তার মধ্যে আসছে, রাজনৈতিক পাওয়ার তার মধ্যে আসছে, কিন্তু তার মধ্যে ইথিক্যাল ভ্যালুস নাই, ইথিক্যাল টিচিংটা নাই। অর্থাৎ রাজনৈতিক দলকে অবশ্যই, প্রত্যেকটি রাজনৈতিক দলকে তাদেরকে নৈতিক শিক্ষার একটা ব্যবস্থা দলের অভ্যন্তরীণ করতে হবে, যেন প্রত্যেকটি কর্মীর মধ্যে একটা নৈতিকতা ডেভেলপ করে এবং যার ফলে সে পাওয়ার অ্যাসিভ করবেন, কিন্তু সেটি সঠিক জায়গায় ব্যবহার করবেন। যদি এটি করতে ব্যর্থ হন, নির্বাচন কমিশন অবশ্যই তার সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা সেই দাবি রাখছি। সর্বশেষ আমরা প্রত্যাশা করছি এই বিপ্লবী জুলাই মাসের মধ্যেই ঐক্য কমিশন যেটা ঘোষণা করার চেষ্টা করছেন, সেই জুলাই সনদ বা জাতীয় সনদ অবশ্যই আমাদের সামনে প্রকাশ করতে হবে। সর্বশেষ সরকার ও প্রশাসন যেন গণমাধ্যমের সমালোচনা দমন না করে বরং তা গ্রহণ করে, এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে। এবং আমরা এইসব লক্ষ্য প্রত্যাশা থেকে অনেক দূরে এখন অবস্থান করছি, তবে খুব বেশি দূরে নয়। প্রয়োজন কেবল জাতীয় ঐক্যের। সব প্রকার মতভেদ এবং দ্বিমত ভুলে দেশের কল্যাণে সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান করছি। ইতিহাসে এই প্রথম আমাদের সামনে এমন এক অনন্য সুযোগ এসেছে। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। আর যদি জুলাই বিপ্লব হেরে যায়, তাহলেই হেরে যাবে বাংলাদেশ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই দাবিগুলো আশা করি সরকার যথাযথভাবে মূল্যায়ন করবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত স্যারকে গুরুত্বপূর্ণ আমাদের আজকের এই প্রবন্ধ উপস্থাপন করার জন্য। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আজকে আমাদের এই সেমিনারে আরো বিশেষ মেহমান উপস্থিত হয়েছেন। আমরা সংক্ষিপ্তভাবে মেহমান থেকে আমরা কথা শুনতে এই পর্যায়ে